অনেক সময় মিডিয়া পাবলিকের ডিমান্ড অনুযায়ী কন্টেন্ট সার্ভ করে, আবার অনেক সময় ওইসব কন্টেন্টের কারণে আবার পাবলিকের মধ্যে ওই ধরনের মেন্টালিটি তৈরি হয়। তো এটা একটা গোলক ধাঁধা আর কি, একটা বৃত্তের মধ্যে আমরা বন্দী হয়ে যাই। এনিওয়ে, আজকে আমরা কথা বলবো এই যে মানুষ 80% মানুষ শরিয়া আইন চায়, মানুষ আসলে শরিয়া সম্পর্কে কতখানি জানে, কতখানি বুঝে। কারণ আমাদের একটা সময় কিন্তু শরিয়া ছিল, একটা সময় শরিয়া ভিত্তিকই ছিল শাসন ব্যবস্থা, সেখান থেকেই কিন্তু পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্র সরে আসছে। সো সেখান থেকে গণতন্ত্রের উত্থান, সো বা এই যে সেকুলার যে রাষ্ট্র ব্যবস্থা, কারণ রাষ্ট্রে তো শুধু এক ধর্মের মানুষ না, বিভিন্ন ধর্মের মানুষ আছে। সো সেটার বেশ কিছু প্রবলেম তৈরি হয় আর কি। যেমন আমরা যখন চাইবো যে সেখানে ইসলাম ধর্মের ভিত্তিতে শাসন ব্যবস্থা চলবে, আবার ইন্ডিয়াতে তারা চাইবে যে হিন্দু ধর্মের ভিত্তিতে তাদের রাষ্ট্র ব্যবস্থা চলবে, এরকম দাবি দাওয়া ভারতেও আছে। সো সাউন্ড কি এখনো প্রবলেম হচ্ছে? আমি অবশ্য আমার অনেক বেটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বিষয় হচ্ছে সেটা হলো আমরা এই আলী রিয়াজ স্যারের যে গবেষণা, সেটার ভিত্তিতে আমরা একটু বোঝার চেষ্টা করব যারা শরিয়া আইন চাচ্ছে তারা আসলে শরিয়া বলতে আসলে কি বোঝে, কি বোঝায়, কি বুঝি আমরা, সেসব নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সো আমি আর খুব বেশি লম্বা করব না, আমি সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের অতিথি বিশিষ্ট শরিয়া গবেষক জনাব হাসান মাহমুদ, প্লিজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সজল, থ্যাংক ইউ সো মাচ ফর দিস সিরিজ। হ্যাঁ, দেশ এখন ইতিহাসের এক ক্রুশিয়াল বাঁকে এসে দাঁড়িয়েছে, যেটা কেউই আশা করেনি। বিশেষ করে 71-এর সেকুলার বাংলাদেশ আমাদের প্রজন্ম তো আশাই করেনি, কিন্তু বাস্তব যা তা বাস্তব। আর এটা হবারই ছিল, যেভাবে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট গুলো ঘটেছে এটা হবারই ছিল। কারণ জীবনে দুর্ঘটনা বলে কিছু নেই, যা ঘটেছে তা এই জন্যই ঘটেছে যে কার্যকারণ সমীকরণে সেটা ছাড়া আর কিছুই হতে পারত না। না, প্রথমেই যে প্রশ্নটা আসে যে 80% নাগরিকের ইচ্ছা এড়িয়ে যাওয়া কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, উচিত নয়। তো এই 80+% লোকেরা যে শরিয়া রাষ্ট্র চান, তার কাঠামো কি, তার আইনগুলো কি, সেটা শরিয়া নেতারা কিন্তু এখনো জাতিকে জানাননি। সেটা যত তাড়াতাড়ি তারা জানাবেন ততই ভালো, কেননা জাতি না জেনে একটা জিনিস সমর্থন করছে, এটাও খুব একটা ভালো ব্যাপার নয়। তো ইসলামের রাষ্ট্র কেমন হতে পারে তার কিছু কাঠামো আমরা মওদুদির বইতে পাই। আমি দুটো উদাহরণ দেব, দেখুন আপনারা সহমত কিনা। এই যে বই, দ্য ইসলামিক ল অ্যান্ড ইটস ইন্ট্রোডাকশন ইন পাকিস্তান, পেজ 74-75, উনি বলছেন, another important reform is needed, that is abolition of court fee and lawyers profession. মানে খেলাফতের আমলে যেমন কোর্ট ফি ছিল না আর কোনো আইনজীবী ছিল না, উনি সেটা ইম্পোজ করবেন উনার প্রস্তাবিত ইসলামী রাষ্ট্রে। সেকেন্ড আরেকটা কাঠামো উনি দিয়েছেন, আপনারা গুগল করুন, এটা ছোট বই, ইন্টারনেটে পাওয়া যায়। দি পানিশমেন্ট অফ দি অ্যাপোস্টেট অ্যাকর্ডিং টু ইসলামিক ল। আমি আজকে যতগুলো লিঙ্ক বলছি আগের মতোই সেগুলোর একটা ফাইল করে, ওয়ার্ড ফাইল করে আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। সামহাও এই অনুষ্ঠানের ইউটিউব লিঙ্কের কমেন্ট সেকশনে আমি কোনো লিঙ্ক দিতে পারি না, কিন্তু এই অনুষ্ঠানের ফেসবুক যে পোস্ট হবে সেটার কমেন্টে আমি লিঙ্ক দিতে পারি, দিয়ে দেবো। এই বইতে উনি লিখছেন, ইসলামী বিপ্লবের পর জনগণকে নোটিশ দেওয়া হবে, যারা বিশ্বাসী কর্মে ইসলাম ছেড়েছে, মুরতাদ হয়ে গেছে আর সেভাবেই থাকতে চায়, তারা প্রকাশ্যে নিজেদের অমুসলিম পরিচিতি প্রকাশ করুক এবং 1 বছরের মধ্যে দেশ ছেড়ে চলে যাক। তারপরে যারা জন্মাবে তারা হবে মুসলিম, তাদেরকে ইসলামী আইন প্রয়োগ করে ধর্মীয় কাজকর্ম ও দায়িত্ব পালনে বাধ্য করা হবে। তারপরে কেউ ইসলাম ছাড়লে তাকে হত্যা করা হবে। তো আপনারা এর সাথে এগ্রি করেন কিনা দেখেন। 71-এর সেকুলার বাংলাদেশ আজ এই 53 বছর পর, পিউ রিসার্চ 11 বছর আগে 2013 সালে, সেই রিসার্চেও আমরা দেখেছি 82% শরিয়া আইন চায়। 2017 সালে ডক্টর রিয়াজের গবেষণায় আমরা পেয়েছি, প্রথম আলো চেপেছে, আপনারা গুগল করুন, গণতন্ত্র ও শরিয়া আছে আইন কোন জনমত দুটিরই পক্ষে।
এটা রিজলভ নেটওয়ার্কের পক্ষ থেকে ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর সেলিনা করেছেন। ওনারা বলেছেন যে 80% বেশি লোক বলেছেন সারিয়া আইন থাকলে দুর্নীতি কমবে, মৌলিক সেবা, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এটা হবারই ছিল। তৃতীয় বিশ্বে অনেক দেশের মতোই বাংলাদেশেও গণতন্ত্র আগাগোড়াই জাতির প্রয়োজন ও আশা পূরণে ব্যর্থ হয়েছে। দুর্নীতি, বিচারহীনতা, লুটপাট, দ্রব্যমূল্যের কষাঘাতে জনগণ মরিয়া হয়ে বিকল্প খুঁজেছে এবং বহু বছর থেকেই তাদের সামনে ধরা আছে একটা বেহেশতি বিকল্প, সারিয়া আইন। মরিয়া জনতা সেদিকে ঝুঁকবে, এটাই স্বাভাবিক। খেয়াল করুন সারিয়া আইনে কি কি সমস্যা আছে সেটা আমাদের আগেকার অনুষ্ঠানগুলোতে আমি কিতাব খুলে খুলে দেখিয়েছি যে এগুলো সংস্কার করাও কতখানি অসম্ভব। সংস্কার করতে গেলে হাদিস বদলাতে হবে, সহিহ তিরমিজি 1405 1406 চেঞ্জ করতে হবে, মদিনা সনদের ধারা 14 আগের অনুষ্ঠানগুলোতে। তো আমি আলেম কামাল উদ্দিন জাফরির সাথে আমার একটা ফেস দ্য পিপলে হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল। সেখানে বর্ষিয়ান আলেম, উনাকে আমি যখন কতগুলো আইন পড়ে পড়ে শোনাচ্ছিলাম, উনি বলেছিলেন যে হ্যাঁ সারিয়া আইনের সমস্যা আছে। যেমন আসলে ওই পুরাতন যেগুলি গদবান্ধা যে সমস্ত ফিকহের কিতাব, যেমন ইসলাম ফাউন্ডেশন আমার কাছে একটা আছে, এর মধ্যে মাঝে মাঝে অনেক ভুল আমি লক্ষ্য করেছি। এইগুলো নতুন করে দেখতে হবে এবং এইগুলো বর্তমান অবস্থাটা কি, তার প্রেক্ষিতে এটা কোনটা আমাদের জন্য প্রযোজ্য। আমার হদুদের মধ্যে সেদিক করতে পারবো না, বাকিগুলি তো আমাদের এখতিয়ার দেয়া আছে। সুতরাং এই প্রেক্ষিতে আমরা ফিকহকে নতুন করে আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। স্যার আপনাকে আমি কি ভাষায় থ্যাংক ইউ। এই যে এই সমস্যাগুলো যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে আগের অনুষ্ঠানে আমরা দেখেছি এবং স্যার জাফরিও স্বীকার করেছেন যে এগুলো ওনাদের অধিকার আছে, ইজতিহাদ নামে একটা প্রসেস দেওয়াই আছে, কিন্তু কাজটা হয়নি। কেন হয়নি সেটাও আমরা আগের অনুষ্ঠানে দেখেছি যে এই সারিয়া আইনগুলো ট্যাগ লাগানো আছে হাদিসের সাথে, মদিনা সনদের সাথে। ইটস ভেরি ডিফিকাল্ট। এখন এই বিশাল সারিয়াপন্থী জনতা, তারা কিন্তু অনেকে কিন্তু কোনো ইসলামী দল করেন না, কিন্তু সমাজে সম্প্রতি একটা খুব বিপজ্জনক প্রবণতা গ্রহ করেছে। সেটা হচ্ছে পথে ঘাটে এখানে সেখানে একজনের মতামত, সারিয়া মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া। একে ইংরেজিতে আমরা বলি সোশিয়াল কোয়েরশন, মানে সামাজিক চাপে কাউকে বাধ্য করা, কাইন্ড অফ ইমোশনাল ব্ল্যাকমেইলিং। এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন বড় হচ্ছিলাম 70 ইয়ার্স এগো, তখন কিন্তু রমজানে হোটেলগুলো খোলা থাকতো, একটা চাদর দেওয়া থাকতো, কখনো 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 তাও থাকতো না। সহনশীল সমাজ ছিল, কারো কিছু আসতো যেত না। কিন্তু এখন রমজানে কাউকে কেউ খেতে দেখলে রাস্তাঘাটে বাইরে একটা হিংস্র অবস্থার সৃষ্টি হয়। আমি রিপোর্ট পেয়েছি, এক দূরপাল্লার বাসে চিটাগাঙে যাচ্ছিল বাস, তো যাত্রী ছিল ডায়াবেটিক, সে রোজা ছিল না, পানি খেয়েছিল। ড্রাইভার বাস থামিয়ে তাকে ইনসাল্ট করে, অপমান করে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। বেচারা মাঝ রাস্তায় করবে। আমার এক আত্মীয় গত সপ্তাহে এসছে দেশ থেকে, 1 মাসের জন্য গিয়েছিল, সেও পেশেন্ট, তাকে সবসময় পানি খেতে হয়। এই গত রমজান মাসে সে না থাকতে পেরে 15 দিন আগে টিকিট চেঞ্জ করে চলে এসছে। তো এই যে চাপ দেওয়া, খবরের কাগজে উঠেছিল যে কোন এক নববর্ষে এক গ্রামে একটা ছেলে এক কিশোরীর সাথে হ্যান্ডশেক করেছিল, গ্রামের লোক তাকে বেধড়ক পিটিয়েছে। আর রাস্তাঘাটে অপরিচিত নারীকে পোশাক নিয়ে নসিহত করা শুরু হয়েছে। এই গত রমজানে এক হিন্দু মহিলা পান খাচ্ছিলেন বললে তাকে পেটানো হয়েছে। এই যে বাউলদের চুল কেটে দেওয়া, গায়ককে বাড়ি ভাড়া না দেওয়া, এই খবরগুলো যখন বিশ্ব মিডিয়ায় আসে তখন ইসলামের কি রূপ প্রকাশ পায়? দোষটা করে মানুষ, দায়টা পড়ে ইসলামের উপর। আইন প্রয়োগ করবে সরকার, জনতা আইন প্রয়োগ করলে তো ওখান থেকে ফিতনা শুরু হবে। জানি না আলেমরা জাতিকে কখন এই ব্যাপারটা হেদায়েত করবেন যে আইন কখনো হাতে তুলে নিও না, অপরিচিত লোককে রাস্তাঘাটে উপদেশ ওইভাবে দিও না। এইবার আমি অত্যন্ত ক্রুশিয়াল দুটো ডেভেলপমেন্ট বলবো, যে কোনো গবেষকের জন্য এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানিকগঞ্জে গোবিন্দল নামে একটা গ্রাম, সেখানে 100% মুসলিম, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি লিঙ্ক দিয়ে দেবো। সব নারী বোরখা পড়েন, যৌতুক নিষিদ্ধ, এই একটা ভালো কাজ হয়েছে। সবাই কোরআন পড়তে পারে, ইন্টারেস্টিং, একটা ভালো কাজ হয়েছে। গ্রামে 35টি ছোট ছোট মসজিদ,
এই গ্রামের নাম ওনারাই এখন চেঞ্জ করে দিয়েছেন মুসলিম নগর। যতদূর মনে পড়ে আমি ভিডিওতে ওই দোকানের সাইনবোর্ড দেখেছি মুসলিম নগর, অফিসিয়াল নাম নয়। এটা খুব ইম্পর্টেন্ট খেয়াল করা যে কমেন্টে, এই ভিডিওর কমেন্টে অনেকে লিখেছেন যে তাদের গ্রামে অনেক আগের থেকেই সঙ্গীত নিষিদ্ধ। তার মানে অনেক গ্রাম এরকম আছে বাংলাদেশে, কোনো উগ্রতা নেই, কোনো জোর জবরদস্তি নেই, কোনো আইন ভাঙা নেই। আমি যদি একটু বাড়িয়ে বলি, একটু বেশি যদি বলি, তাহলে বলা যায় যে একটা সেকুলার দেশের ভেতরে ছোট ছোট ধর্মীয় রাষ্ট্র তৈরি হয়েছে, মিনি ইসলামিক স্টেট। দ্যাটস এ ম্যাজিক। এটা খুব মানে আমার কাছে অসম্ভব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর লেগেছে, কিভাবে একটা সোসাইটি চেঞ্জ হয়। পরেরটা উগ্র এক্সাম্পল, মসজিদ থেকে মাইকে ঘোষণা করা হয়েছে এই এলাকায় মাদক এবং সঙ্গীত নিষিদ্ধ করে আইন জারি করা হলো। আইন শব্দটা ব্যবহার করা হয়েছে ঘোষণায়। আরো বলা হয়েছে এই আইন অমান্যকারীকে এই শাস্তি হবে। এই মসজিদ কর্তৃপক্ষ আইন শব্দটা ব্যবহার করে এবং শাস্তির ঘোষণা করে ভুল করেছে। সংসদ ছাড়া দেশে কারো আইন তৈরি করা, প্রয়োগ করার কোনো ক্ষমতা নেই। তাদের উচিত ছিল বলা, জনগণকে অনুরোধ করা হলো। দেশে বিভিন্ন মতের বিভিন্ন মসজিদ আছে, এক একটা মসজিদ থেকে মাইকে একই বিষয়ে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হলে এটাকে বলে ফিতনা, জনগণ হানাহানিতে লিপ্ত হবে। এখন এই যে বিশাল পরিবর্তন সেকুলার মাইন্ডসেট থেকে শরিয়া মাইন্ডসেটে আসা, এর একটা পদ্ধতি আছে, সেই প্রসেস নিয়ে আলোচনা করা যাক। দেশে আলেম অগণিত, তাদের মধ্যে যথেষ্ট ঝগড়াঝাটি বিবাদ আছে, কিন্তু এই একটা জায়গায় তারা একেবারে ঐক্যবদ্ধ, তারা সবাই শরিয়া আইন ভিত্তিক ইসলামী রাষ্ট্র চান। এখন আমাদের গ্রাম বাংলার বিপুল জনগোষ্ঠী, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, কখনো সেলফ কনফিডেন্স নাই, তাদেরকে জাতির সব আলেম 30-40-50 বছর ধরে শরিয়া আইন, ইসলামী রাষ্ট্র, মদিনা সনদ, এগুলো শব্দের একটা মোহময় আকর্ষণ আছে মুসলমানের মনে। তো সেই ইম্প্যাক্ট এতগুলো বছর ধরে পাইল আপ জমে জমে আজকে 80% লোক শরিয়া আইন চান। রিপোর্টে বলা হয়েছে রিজলভে যে তারা আবার গণতন্ত্রও চান। ডক্টর আলী রিয়াজ, ডক্টর সেলিনা লিখেছেন যে জনগণ মনে করে এই দুটো একসাথে থাকতে পারে। তো আমি বলছি যে না, একসাথে থাকতে পারে না, এই দুটো সাংঘর্ষিক। যাই হোক, নাম্বার 2 কি পদ্ধতিতে এটা হলো, মাদ্রাসা। দেশে অগণিত মাদ্রাসা থেকে প্রতি বছর অগণিত শরিয়াপন্থী নাগরিক সমাজে যোগ হচ্ছেন বন্যার পানির মতো এবং সমাজকে প্রভাবিত করছেন। সমাজ তো প্রভাবিত হবেই। শরিয়াপন্থীদের নিয়ন্ত্রণে দেশের সব মসজিদ, সব ওয়াজ মাহফিল, সব অসংখ্য সংগঠন, ফেসবুক, ইউটিউব, এবং তারা অগণিত মাদ্রাসার অগণিত লক্ষ লক্ষ ছাত্রকে রাস্তায় নামানোর ক্ষমতা রাখেন। একে বলে স্ট্রিট পাওয়ার, যেটা আমরা ওই আগেও দেখেছি। এটা আগামীতে অনেক বাড়বে, কেননা মাদ্রাসায় ছাত্র সংখ্যা বাড়ছে। এর চাপ এড়িয়ে যাওয়া জাতির পক্ষে সম্ভব হবে না, কোনো সরকারের পক্ষেও সম্ভব হবে না। অথচ কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায় এই ব্যাপারে কোনো পদ্ধতি বের করা তো দূরের কথা, এই উপলব্ধিটাও এখনো আমাদের জাতির মাথায় ঢোকেনি। প্রত্যেকটা টিভি এবং খবরের কাগজে ইসলামী অংশ থাকে, তার প্রত্যেকটা শরিয়াপন্থী। সেখানে আলেমরা ছাড়াও জেনারেল লাইনের এডুকেটেড কিছু ইন্টেলেকচুয়াল শরিয়াপন্থী বক্তব্য রাখেন। আমাদের জনগণের উপর তাদের কথার অনেক ইম্প্যাক্ট আছে। তাছাড়া কিছু ইভেন্টে কিছু বিচারক, কিছু আমলা, কিছু রাজনীতিবিদ শরিয়াপন্থী বক্তব্য রাখেন। সব মিলে আমরা সেই রেজাল্টটা পাচ্ছি। আর শরিয়াপন্থীদের আরেকটা সাফল্য আছে, সেটা হচ্ছে তারা ভিন্ন মতকে ইসলাম বিরোধী এই ট্যাগটা দিয়ে ভয় পাওয়াতে সফল হয়েছে। সারা জাতি ভীত, মিডিয়া ভীত, তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে, কেউ কিছু লিখতে বা ছাপতে ভয় পায়। ভিন্ন মতের প্রতি তাদের কৌশল হলো ইউটিউব, ফেসবুকে গালাগালি এবং গালাগালির বন্যা বইয়ে দেওয়া, যদিও ওইটার কোনো বাস্তব ইম্প্যাক্ট নাই, ওটা ওখানেই শুরু, ওখানেই শেষ। দেশের কিছু ভিজিবল চেঞ্জ আছে, বোরখা বিপ্লব হয়ে গেছে, তার সাথে ইসলামী বইয়েরও বিপ্লব ঘটেছে। আগে এখন প্রচুর ইসলামী বই লেখা হয় এবং প্রচুর লোক সেগুলো পড়ে, ইসলামী বই মেলা হয়। কাজেই দেশটা ধীরে ধীরে আসলে একটা ছায়া ইসলামী সরকারের মতো হয়ে গেছে, এটাই বাস্তব। আমি দেখছি, আমি ভুল হলে আমাকে কেউ
বলুন যে আমি ভুল। আমি একটা ইসলামী রাষ্ট্রের ছায়া ছায়া গঠিত হয়েছে অলরেডি। উল্টো দিকে দেশে সেকুলার ফোর্সের হাতে কিছুই নাই। তারা জাতিকে জানাননি যে যে কোনো জায়গায় একটা মুসলিম রাষ্ট্র ভারতে হিন্দু রাষ্ট্রকে, ইসরায়েলে ইহুদি রাষ্ট্রকে বৈধ করে এবং শক্তিশালী করে। ভারতে অনেকের দাবি চিরকাল ছিল যে মুসলিমদের 56টা ইসলামিক দেশ আছে, আমরা এখানে 80% হিন্দু, আমরা একটা হিন্দু রাষ্ট্র কেন করতে পারবো না? এটা জবাব আমার কাছে নাই। কোনো গোয়ার্তমি করে জবাব দেওয়া যেতে পারে, বাট বাস্তব ইজ বাস্তব। ওখানে তো হিন্দু রাষ্ট্রের দাবি উঠেই গেছে এবং মোদী আবারও হয়তো আসবে। ভারতের মুসলিমদের অবস্থা এখন, ওখানকার মুসলিম নেতা ওয়াইসে যেটা বলেছেন তার সাথে আমি 100% সমর্থন করি যে ভারতে মুসলিমদের অবস্থা এখন জার্মানিতে হিটলারের আন্ডারে ইহুদিদের যা অবস্থা ছিল। ইসলামের রাজনৈতিক ব্যাখ্যার বিপক্ষে বিশ্ব আলেমদের রচিত বিপুল গবেষণা জাতির কাছে পৌঁছায়নি, যেটা আমি এই যে বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক অর্গানাইজেশন আলেম ওলামাদের এই যে জাতিকে, পৃথিবীকে সতর্ক করেছেন ইসলামী রাষ্ট্রের বিভ্রম। আমি এটা আবারও বলছি, জাতিকে এটা নিয়ে পড়ুন, আলেমরা পড়ুন এবং এর জবাব দিন, কেননা এর একটা এর উপর আলোচনা হওয়া দরকার। বিপুল সংখ্যক স্কলাররা এই ইসলামের পলিটিক্যাল ভার্সনের এগেইনস্টে আমরা জানি, তারা কেন সেটা এই রাজনৈতিক ইসলামের ভিত্তিহীনতা, কোরআন রসুল বিরোধিতা, ন্যায় বিচার বিরোধিতা, অমুসলিম ও নারী বিরোধিতা, যেটা যথেষ্ট প্রমাণ আমরা গত অনুষ্ঠানগুলোতে দিয়েছি, কেতাব দেখিয়ে দেখিয়ে, সমীকরণ করে করে। তো এখন আমি দু একটা বই দেখাবো, এরকম 2-4টা বই। এই যে এটা হচ্ছে ডক্টর আব্দুল্লাহ নাইমের টুওয়ার্ড ইসলামিক রিফরমেশন। এই বই চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা পারলে এটাকে কেউ বাংলায় অনুবাদ করবে। ডক্টর বাসন্তী, দ্য চ্যালেঞ্জ অফ ফান্ডামেন্টালিজম। তবে দেশে একটা অসাধারণ বই আছে বাংলায়, ডক্টর ওমর ফারুকের, ওটা রকমারিতে পাওয়া যায়। গবেষকদের বলছি ইমিডিয়েটলি, এটা অত্যন্ত উচ্চ স্তরের বই। বইয়ের নাম আইন সর্বস্বতা এবং সংস্কার, মূল্যবোধমুখী ইসলামী চিন্তাধারা, ডক্টর ওমর ফারুক, রকমারিতে পাওয়া যায়। দেখুন, শারিয়া আইন জনপ্রিয় হবে না কেন? একটু আগে বললাম, গত দশকগুলোতে দেশে যে সর্বগ্রাসী দুর্নীতি, বিচারহীনতা, টাকা পাচার, ব্যাংক লুট, লাগামহীন দ্রব্যমূল্য, এগুলোকে শারিয়াপন্থীরা খুব সফলতার সাথে গণতন্ত্রের ব্যর্থতা হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আমাদের জনগণের কাছে। আমি বলছি না যে সেকুলারিজম ধসে পড়েছে, তবে সেটা এখনো কিছুটা হলেও হুমকির মুখে। এখন কেতাবের তথ্য আর বাস্তব সত্য একটু বলে শেষ করি যে গণতন্ত্র বিস্তারিত আছে আমার শারিয়া কি বলে আমরা কি করি এই বইতে, বিশেষ করে পৃষ্ঠা নম্বর 185 তৃতীয় বিশ্বের বহু দেশে গণতন্ত্রের নামে আসলে ওটা গণতন্ত্র নয়, বোতলে লেখা থাকবে খাঁটি মধু, ভিতরে ভেজাল। আমাদের মতো দেশে গণতন্ত্রের নামে স্বেচ্ছাচারিতা চলে। আমি কানাডায় থাকি, এখানকার ইলেকশনে বিন্দু মাত্র গুন্ডামি, বিন্দু মাত্র কারচুপি চিন্তাও করা যায় না। দিস ইজ ডেমোক্রেসি। আমাদের অ্যাটর্নি জেনারেল মাইকেল ব্রায়ান্ট 3 দিন হাজতে ছিলেন পুলিশ কাস্টডিতে। দিস ইজ ডেমোক্রেসি। আর আমাদের প্রাইম মিনিস্টার ট্রুডো কোথায় বেড়াতে গিয়ে একটা চশমা গিফট পেয়েছিলেন। আইন মতে উনার এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা, উনি ব্যস্ত মানুষ ভুলে গেছিলেন। আমাদের আদালত প্রধানমন্ত্রীকে $200 ফাইন করেছে, উনাকে $200 দিতে হয়েছে। দিস ইজ ডেমোক্রেসি। এখন অপব্যবহারের বিরুদ্ধে আপনার কম্পিউটারে ভাইরাস প্রোটেকশন আছে, কিন্তু গণতন্ত্রে কিংবা ইসলামী খেলাফতের অপব্যবহারের বিরুদ্ধে কোনো ডিফল্ট চেক নাই। এগুলোর অপব্যবহার করা সম্ভব। এই যে মধ্যপ্রাচ্যে গত 10, 12, 15 বছরের যুদ্ধে 10 লক্ষ লোক খুন হলো, কে করলো? ইলেকশনে নির্বাচিত প্রেসিডেন্ট বুশ আর প্রাইম মিনিস্টার ব্লেয়ার। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের দানব, 1933-তে ও ইলেকশনেই জিতে এসে হয়েছিল, চ্যান্সেলর হয়েছিল, পরে ফুয়েরার হয়ে ভন হিন্ডেনবুর্গ প্রেসিডেন্ট মারা যাওয়ার পর হিটলার ফুয়েরার হয়ে বিশ্বযুদ্ধ শুরু করলো। 7 কোটি লোক, 7.5 কোটি লোক মারা গেছে। ওগুলো ইলেকশনের ভিতর দিয়ে এসছে। কিন্তু খেলাফত কি মানে কি বলবে, ইমিউন? খেলাফতকে প্রতিরোধ করতে পারে না। এই যে আপনার বই
বিশ্বাসের ঢেঁকি গেলা। গণতন্ত্রের ভালোটা আরেকটা বলি, তারপরে খেলাফত জিতে যাব। ইটস এ গ্রেট বুক, পৃষ্ঠা 86। জর্জ ওয়াশিংটনের ইউনিভার্সিটির অধ্যাপক হুসেন আসকারী এক গবেষণায় দেখিয়েছেন সবচেয়ে বেশি ইসলামিক নৈতিক বিধান মেনে চলা দেশ হচ্ছে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় অবস্থানে লুক্সেমবুর্গ, ডেমোক্রেটিক গণতন্ত্রের। তারপরে এসেছে পর্যায়ক্রমে আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, কানাডা। মুসলিম দেশ কই? 38 নম্বরে প্রথম মুসলিম দেশ মালয়েশিয়া। গণতন্ত্রের মধ্যেই ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। আর খেলাফতেও ইসলামী মূল্যবোধের খেলাফ হওয়া সম্ভব। মওদুদীর A short history of the revivalist movement in Islam, পৃষ্ঠা 62-63 থেকে পড়ছি। ইমাম গাজ্জালি থেকে উনি উদ্ধৃতি দিচ্ছেন, খলিফাদের স্বৈরতন্ত্রের অত্যাচার সীমা অতিক্রম করেছে, তাদেরকে ঘৃণা করা উচিত, তাদের অস্তিত্বকেই নিন্দা করা উচিত, তাদের প্রশংসা করা উচিত নয়, তাদের রাজপ্রাসাদ ও সাজ পোশাককে নোংরা এবং অনইসলামিক ঘোষণা করা উচিত। খলিফারা, দিস ইজ সো হার্ট ব্রেকিং, খলিফারা আবু হানিফাকে চাবুক মেরেছিলেন ও শেষে বিষ দিয়ে মেরেছিলেন। আমি আগেও বলেছি, ইমাম আবু হানিফা, ইমাম তাইমিয়া আর সক্রেটিস, এই তিনজন বড় নেতাকে কারাগারের ভিতরে বিষ দিয়ে হত্যা করা হয়। খলিফা মনসুরের আমলে ইমাম মালিককে 70টি চাবুক মারা হয় এবং এত শক্ত করে বাঁধা হয় যে তার বাহু থেকে হাত খসে যায়। ইমাম হাম্বুলকে খলিফারা এত অত্যাচার করেছিল, ইন এ ম্যানার টু ক্রুয়েল ইভেন ফর ক্যামেলস এন্ড এলিফ্যান্টস, ফ্লগড, এত নিষ্ঠুর ভাবে চাবুক মেরেছিল যে সেটা উট কিংবা হাতির পক্ষেও নির্মম ছিল। আমরা আছি কোথায়? ইমাম শাফির ভাগ্যটাও একই রকম। চলুন 750 সালে যাই। এজিদ মাবিয়ার উমাইয়াদ খেলাফতকে উচ্ছেদ করে আব্বাসাইদরা যখন বিজয়ী হলো, দামেস্কে প্রবেশ করলো, তখন ওরা একটা ষড়যন্ত্র করলো যে এই পরাজিত উমাইয়াদের রাজবংশের কেউ যদি বেঁচে থাকে আবার কখন যুদ্ধ শুরু করবে। আব্বাসেরা বিজয়ী, উমাইয়াদদেরকে আমন্ত্রণ করলো যে আসো, ডিনারে আসো, আলোচনা করি, ভাইয়ে যুদ্ধ হওয়া ভালো না। উমাইয়াদরা বিশ্বাস করলো। ডিনার টেবিলে এলো, বিশাল ডিনার টেবিল সাজানো ছিল, সমস্ত ডেসক্রিপশন আছে ইতিহাসে। তারা বসে থাকার পর সৈন্যবাহিনী রেডি ছিল, হঠাৎ করে ঢুকে সবাইকে কচু কাটা করে। একজন পালাতে পেরেছিল, প্রথম আব্দুর রহমান, উনি স্পেনের খলিফা হয়েছিলেন। এখন শেষ করছি এই বলে যে যারা শরিয়া রাষ্ট্র চান তারা জাতিকে সেই রাষ্ট্রের কাঠামো কি হবে দেখান, আইনগুলো কি হবে দেখান। কেননা আপনারা খেলাফত আমলের অনেক কিছু এখন করা চলবে না। মওদুদি যেমন দেখিয়েছেন যে শরিয়া কোর্ট ছিল ফ্রি, আইনজীবী ছিল না, কোন খলিফা কোন নির্বাচনে পরাজিত হননি, আইদার মারা গেছেন অথবা তাকে খুন করা হয়েছে, সেটা রাখবেন কিনা, তারপরে খলিফার টেনিয়র কত বছর হবে ইত্যাদি অনেক সমস্যা আছে। এগুলো আপনারা সর্ট আউট এখনো করেননি, শরিয়া আইনগুলোর সমস্যা সমাধান করেননি। নতুন যে অপরাধগুলো হয়েছে সেগুলোকে আপনারা ক্লাসিফাই করেননি। এই যে ব্যাংক লুট, এই যে টাকা পাচার, এগুলো কি চুরি নাকি ডাকাতি নাকি নতুন ধরনের কিছু ক্রাইম? চুরি হলে এদেরকে হাত কাটা হবে, ডাকাতি হলে কি এক দিকের হাত আরেক দিকের পা কাটা হবে, কি শাস্তি হবে? কিংবা নতুন কোন ধরনের আইন হলে, ক্রাইম হলে সেই ক্রাইমটা কি, সেই ক্রাইমের শাস্তি কি, এগুলো তো আমরা এখনো জানি না। অথচ 80% লোক এই রাষ্ট্রকে সমর্থন করে বসে আছে। উই ডোন্ট নো বাট উই স্টার্টেড আওয়ার জার্নি। এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। কাজেই এই দাবিটা অত্যন্ত যৌক্তিক যে আপনাদের রাষ্ট্রীয় কাঠামো দেখান, আপনাদের যে আইন দিয়ে রাষ্ট্র চালাবেন সেটা দেখান। এর পরের সোমবারে আমি ব্যস্ত থাকবো, তারপরের সোমবারে আমরা আলোচনা করব। আমি শুধু শরিয়া কিতাবগুলো থেকে আইন দেখিয়ে যাব। বিচারের ভার আপনাদের উপর থাকবে যে এই আইন দিয়ে দেশ চলতে পারে কি পারে না। কেননা ইসলামী রাষ্ট্র হলে সজল জাতিসংঘে গিয়ে বসতে হবে, বিবিসিতে সাক্ষাৎকার দিতে হবে,
তখন সঞ্চালক এই কেতাব তুলে ধরে বলবে যে দিস ইজ ইউর ল, কোডিফাইড ইসলামিক ল ভলিউম 3 ল নাম্বার 914C, এটা হানাফি ল হিদায়াতেও আছে 188 পৃষ্ঠা। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান খুন করলে, জখম করলে, কাউকে ডাকাতি করলে, চুরি করলে, হুদুদ ক্রাইম, তার বিচার তো দূরের কথা, তার নামে মামলাই করা যাবে না। দিস ইজ ড্যাম গুড শারিয়া ল সিটিং ইন শারিয়া বুক। এটা আপনাদের শারিয়া আইন। বিবিসির সাক্ষাৎকারে এটার জবাব দিতে হবে তো। আর ইউ রেডি? ওভার টু ইউ সজল। জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকার তথ্যবহুল আলোচনা আপনার, যথারীতি আমরা একটা ধারণা পেলাম যে গণতন্ত্র নিয়ে আপনি বলছিলেন। জি, গণতন্ত্র সফল হওয়ার জন্য যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গুলো, সেগুলোর গড়ে ওঠা সাপেক্ষ, এবং এটা নির্ভর করে হচ্ছে আসলে গণের কোয়ালিটির উপরে। মানে যেই দেশে যেরকম গণ, সেই দেশে গণতন্ত্র সেরকমই হবে, সেই দেশের গণমাধ্যমও সেরকম হবে। আমার অবশ্য বেশ কিছু গবেষণা আছে হচ্ছে গণমাধ্যম নিয়ে। যেমন আমার যে মগের মুল্লুকের অর্থনীতি বইটি, এটার আরেকটা নামও আমি প্রস্তাব করেছিলাম, সেটা হচ্ছে মবের মুল্লুকের অর্থনীতি, মব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশের মানুষ আসলে কোনো কিছু তলিয়ে ভাবে না, মানে খুবই সারফেস লেভেলে চিন্তা করে, তো মানে আমাদের খুবই অগভীর চিন্তা। এই অগভীর চিন্তার কারণে যেটা হয় যে আমাদের যে মিডিয়া গুলো, আমি যদিও অর্থনৈতিক দিক থেকে সেটা বিশ্লেষণ করেছি, কারণ আমি আসলে পলিটিক্যাল অ্যানালিসিস করার মতো, মানে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল ইনস্টিটিউশন বা পলিটিক্যাল হিস্ট্রি সম্পর্কে যেরকম ডিটেইল নলেজ থাকা দরকার সেটা আমার নাই। এ কারণে আমি ঠিক পলিটিক্যাল অ্যানালিসিস করি না। তো আমি অর্থনৈতিক দিক থেকে আর কি, বিশেষ করে মার্কেটিং এবং অর্থনীতির কিছু ধারণা এবং বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারি সম্পর্কে আমরা গণমাধ্যম থেকে যেসব খবর পাই, এবং সেগুলোর সাথে আসলে ব্যবসা এবং অর্থনীতির কোনো সম্পর্ক নাই, সেটা আমি আসলে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু বিভিন্ন ভাবে পাবলিক এগুলোর একটা পক্ষ বিপক্ষ নেয়, যারা পক্ষ নেয় তারাও জানে না কেন পক্ষ নিয়েছে, যারা বিপক্ষে তারাও আসলে জানে না, কারণ মিডিয়া আমাকে খুব দারুণ ভাবে মিসগাইড করে। এর কারণ হচ্ছে আমাদের যে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা, সেগুলো খুবই অগভীর। মানুষ পত্রিকার শিরোনাম ছাড়া বিস্তারিত খবরটাও পড়ে দেখে না। পত্রিকা যে শিরোনামটা করেছে সেটার বাইরে আর বিস্তারিত যে খবর, এই খবরটার মধ্যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে কিনা, সেটা মানুষ আসলে তলিয়ে সেভাবে ভাবে না। একটা খবর বেরিয়েছে, সেটাকেই আমি আমার মতো করে বুঝলাম, আমার মতো করে একটা মানে জোট তৈরি করে ফেললাম। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে প্রবণতা, এবং এটার কারণে আমাদের দেশের এই মিডিয়াগুলো হচ্ছে সব কর্পোরেট মালিকানাধীন। বাংলাদেশের সবগুলো মিডিয়াই বড় বড় কর্পোরেশনের মালিকানাধীন, এবং তারা মেইনলি তাদের এই মিডিয়াটা ব্যবহার করে হচ্ছে প্রতিপক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনমত তৈরি করতে। এবং এরপরে ওই দেখা গেল যে পত্রিকায় যে খবরটা বের হলো, সে অনুযায়ী তদন্ত, সে অনুযায়ী মামলার এজাহার, সে অনুযায়ী বিচারের রায় তৈরি হয়। সো এই যে প্রক্রিয়াটা, এইটার কারণে আমাদের অর্থনীতিতে একটা, মানে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে একটা, মানে যে জোর যার মুল্লুক তার, এই নীতিতে চলতেছে। মেইনলি মিডিয়ার দুর্বৃত্তায়ন যে জিনিসটা, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেই জিনিসটা আমি হাইলাইট করেছি। সো এই একই কথা তো গণতন্ত্রের বেলায়ও, কারণ আমাদের দেশে যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখন মিডিয়াগুলোর নিয়ন্ত্রণ থাকে তাদের দলীয় যেসব ব্যবসায়ী গোষ্ঠী আছে তাদের হাতে। সো ব্যবসায় মানে মিডিয়াগুলো একইভাবে রাজনৈতিকও। সো রাজনৈতিকভাবে আবার এই থেকে আবার আরেকটা বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওইটা আবার পাবলিক বুঝে, মানে সে রাজনৈতিকভাবে গণমাধ্যমে একটা খবর তৈরি হলে সেটা আবার মানুষ সেভাবে অ্যাকসেপ্ট করে না, কারণ সেই মিডিয়া মালিকরা কোন রাজনৈতিক মতাদর্শের সেটা আবার মানুষ বুঝতে পারে। সেই কারণে তো, বাট এর মধ্যেও একটা গোলক ধাঁধা তো আছে, মিডিয়ার উপরে মানুষের আবার খুব মারাত্মক রকমের অনাস্থাও আছে। কিন্তু এত এত ইনফরমেশন আসলে মিডিয়ায় আসতেছে, সো যেটাকে আমরা বলি যে ইনফরমেশন ওভারলোড। সো আসলে আমাদের পক্ষে এত কিছু চিন্তা ভাবনা করা সম্ভব না, প্রতিদিনই নতুন নতুন এজেন্ডা আসতেছে। সো একটা বিষয় নিয়ে এত ডিটেইল ভাবা কিন্তু আসলে সম্ভব না, কারণ ব্যবসা অর্থনীতির ক্ষেত্রেও আমরা এমন অনেক, মানে এত এত ডেভেলপমেন্ট আসতেছে। আজকে একটা কোম্পানি সম্পর্কে খবর আসলো, কালকে আরেকটা হয়তো ই কমার্স নিয়ে একটা আলোচনা আসলো, পরশুদিন আবার আরেকটা বিষয় নিয়ে আসলো। এখন
দেখা যাচ্ছে যে আমি আমার পক্ষে এত বিষয় সম্পর্কে ডিটেইল জানা কিন্তু সম্ভব হয় না, কারণ আমার তো অত সময় নেই। সো সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আমি পত্রিকায় একটা খবর দেখলে সেটা বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। মানে সেটাকে আমি যতক্ষণ পর্যন্ত না আমি আমার মতো করে স্টাডি না করব, ততক্ষণ পর্যন্ত শুধু পত্রিকায় একটা খবর বেরিয়েছে সেইটার ভিত্তিতে আমি সেটাকে একসেপ্ট বা রিজেক্ট কোনোটাই করব না। আগে আমি সেই খবরটা পড়বো, যেটা আমি 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 যখন কোনো একটা ইভেন্টকে অ্যানালিসিস করি তখন আমি সেটাকে আগে আদ্যপান্ত আমার বোঝার চেষ্টা করব। তারপরে আমি বলবো যে হ্যাঁ এটাও সত্য, এটাও সত্য। মানে আমি কোনো একটা পক্ষ নেব না যে আমি আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো একটা পক্ষ নিয়ে নিলাম। না, আমি আগে দেখবো যে, কিন্তু এখন এইভাবে করে বিশ্লেষণ করার মতো সময় সামর্থ্য সাধারণ মানুষের নাই, বা সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতাও নাই। সো এইরকম একটা দেশে গণতন্ত্র সফল হওয়া, এবং গণতন্ত্র যে সফল হয়নি তৃতীয় বিশ্বের দেশগুলোতে, সেটা আপনি খুব চমৎকার করেই ব্যাখ্যা করলেন, এবং সেটা আমাদের কাছে বেশ পরিষ্কার। আমাদের দেশের সবকিছুর মধ্যে এই যে পলিটিসাইজেশন, যেটা আপনি বললেন কানাডার কথা, দেখেন যদিও একটু অন্য প্রসঙ্গে যাচ্ছে, আমি বারবারই অর্থনৈতিক দিকটা টেনে নিয়ে আসি। এখানে আমেরিকা বা কানাডায় আপনি ব্যবসা করবেন, সেটা যে ধরনের ব্যবসায়ী হোক, আপনি রেস্টুরেন্ট ব্যবসা করেন, আপনি গ্যাস স্টেশনের ব্যবসা করেন, কেউ আপনাকে এসে জিজ্ঞেস করবে না আপনি কি ডেমোক্রেটিক পার্টি না রিপাবলিকান পার্টি। মানে এখন ডেমোক্রেটরা ক্ষমতায় আছে, আপনি যদি বোনাফাইড রিপাবলিকানও হন, তাতে আপনার ব্যবসায় কোনো সমস্যা হবে না। কেউ এসে আপনাকে বলবে না যে তুমি ডেমোক্রেট পার্টি করো, তোমাকে ব্যবসা করতে দেওয়া হবে না এখানে। এইরকম কোন মানে এইটা তাকে কেউ জিজ্ঞেসও করবে না। সো কিন্তু বাংলাদেশে সেটা নাই। বাংলাদেশে দেখা যাচ্ছে যে একটা মার্কেটের মধ্যে ছোট্ট একটা দোকানের বরাদ্দ পেতে হলেও আপনাকে ওই যে সরকারি দল করতে হবে, তা না হলে সেই মার্কেট আপনাকে ব্যবসা করতে দিবে না। একটা হাটের মধ্যে আপনি হয়তো একটা কিছু নিয়ে বসবেন, মানে হাটের মধ্যেও যদি আপনি ছোট একটা চৌকি নিয়ে বসতে চান, সেখানেও আপনাকে ওই যে দলীয় সমর্থন কোন একজনের সাথে আপনার একটা সম্পর্ক থাকতে হবে, তা না হলে আপনাকে সেই হাটেও বসতে দিবে না। যে আপনি একটু মাছ বিক্রি করবেন, তরি তরকারি বিক্রি করবেন, তাও আপনাকে ওই যে একটা দলীয় ইয়ে থাকতে হবে। আর বড় বড় ব্যবসার বেলায় তো বলাই বাহুল্য। সো এই যে প্রত্যেকটা জায়গাতে একটা স্কুল কমিটির সভাপতি সেক্রেটারি কে হবে, সেটাও ওই যে পলিটিক্স, সেটার সাথেও দেখা যায় যে এমপি মন্ত্রীরা ইনভলভ হয়ে যাচ্ছে। মানে সেই পলিটিক্সও আমাদের এমপি মন্ত্রীরা জড়িয়ে যাচ্ছে, যে একটা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল কে হবে, সেখানে গিয়ে ওই এলাকার ওই আসনের যিনি এমপি, ওনার বাসায় গিয়ে সালিশ, ওনার বাসায় গিয়ে নালিশ, ওনার বাসায় গিয়ে দেন দরবার। সো এইরকম একটা জায়গায় আমরা সেখানে আমরা দেখতেছি যে গণতন্ত্রই আমরা ঠিকঠাক মতো আসলে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। যেখানে আমাদের সামনে গণতন্ত্রের অনেক ভালো ভালো উদাহরণ আছে, মানে এখনকার পৃথিবীতে, যেটা আপনি পরিষ্কার করে বললেন যে আমরা আমাদের সামনে তো সুইজারল্যান্ড আছে, আমাদের সামনে লুক্সেমবার্গ আছে, আমাদের সামনে অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে, যেখানে অতীতের কথা বাদ, কারণ অতীতের সমাজ, অতীতের অর্থনৈতিক বাস্তবতা, অতীতের প্রেক্ষাপট ভিন্ন। সো আমাদেরকে এখনকার সময় দেখতে হবে। এখনকার সময় আমরা দেখতেছি যে দারুণ কিছু উদাহরণ আছে, যে অনেকগুলো দেশ গণতন্ত্র চর্চা করে তারা অনেক সফল, তারা অনেক সমৃদ্ধ, তারা অনেক শান্তিপূর্ণ যে সহাবস্থান, সেই জিনিসটা আমাদের সামনে দারুণ দারুণ উদাহরণ আছে এখনকার পৃথিবীতে। বাট জি, থ্যাংক ইউ। দর্শকদের বলছি, দেখুন, গাড়িটা যত ভালোই হোক, আলটিমেটলি চালাবে তো একটা মানুষ। গণতন্ত্রই বলুন, খেলাফতই বলুন, চালাবে তো একটা মানুষ। হ্যাঁ, আপনি আপনার বইতে লিখেছেন এক জায়গায় যে, এবং অ্যাকচুয়ালি আমিও আমার আর্টিকেলে লিখেছি, আমার বইতেও আছে, হযরত ওমর যখনই আলেমরা ইসলামী রাষ্ট্রের পক্ষে কথা বলেন, ছুটে চলে যান হযরত ওমরের কাছে। কেন? কারণ তারপরে এই 1200-1300 বছরে আমরা হযরত ওমর, আব্দুল আজিজ খলিফা, এই দু একজন ছাড়া বাকিদের ইতিহাস রক্তাক্ত। আমি এখনই দেখাবো। হযরত ওমরের রাষ্ট্র পরিচালনাকে আমি অত্যন্ত এডুকেটিভ মনে করি। যে কোনো দেশে যে কোনো শাসকের জন্য, মুসলিম হোক অমুসলিম হোক, আমি সেটা আজকে এখানে বলছি না, কয়েক বছর আগেও আমার নিবন্ধে লেখা আছে, আমার বইয়ে চ্যাপ্টারে আছে। কিন্তু তারপরে আমরা কি হলো, তারপরে কি হলো, একাত্তর হলো, বারবার বারবার। হ্যাঁ, দেখুন, আমি ওই খুঁটিয়ে খুঁটিয়ে খেলাফতের যদি কেউ দোষ ধরতে চায়, এতে 100টা দোষ পাবে, গণতন্ত্রেরও 100টা দোষ পাবে। আমি কারসারি লুক যেটা বলে, সেটা হচ্ছে যে এই যে আমি আমার বইয়ের 184-185 পৃষ্ঠা, এই একটা তালিকা দেখতে পাচ্ছেন তো, এই তালিকাতে আমি আমার এই বইতে আমি দেখিয়েছি কত বছরে 40টা যুদ্ধ হয়েছে প্রথম 250 বছরে, তারপরে আমি আর দিইনি। সজল,
প্রথম 250 বছরে 40টা যুদ্ধ হয়েছে শুধু মুসলমানদের সাথে মুসলিমের, অমুসলিমদের কথা বাদ দিলাম, 71-এর মতো। তাহলে কোথায় গেল সূরা হজ 30 মুসলিমরা ভাই ভাই? ইতিহাসে আমরা সেটা দেখি না। এত রক্তস্রোত মুসলিম ভার্সেস মুসলিম। তো আমরা কোন খেলাফতের কথা বলছি? আর আপনি যেটা বললেন যে অতীতের ফটোকপি বর্তমানে করা যায় না। আপনারা ইসলামী রাষ্ট্রে চোরের হাত কাটবেন ভালো, কিন্তু তাহলে দাস ব্যবস্থাও ফিরিয়ে আনতে হবে, বাজারে আলু পটলের মতো দাস বেচা কেনার ব্যবস্থা করতে হবে। করবেন? পারবেন? হিন্দুদের উপরে জিজিয়া কর দিতে হবে, পারবেন? এটা তো আছে কোরআনে, সূরা তাওবা আয়াত 29। তো কাজেই অতীতের ফটোকপি বর্তমানে ওইভাবে চালানো যায় না। যে রোমান্টিক চিন্তায় আমরা চলি। একটা ইংলিশ সেন্টেন্স বলে শেষ করি যে তুমি নদীর একই পানিতে 2 বার গোসল করতে পারো না, কেননা ওটা প্রবাহিত হয়ে চলে যায়। ওভার টু ইউ, সরি টু ইন্টারাপ্ট। না ঠিক আছে, যে তো আমরা আগামী পর্বে মানে আগামী সপ্তাহে তো আর আমরা পারবো না, এর পরের সপ্তাহে যখন আমরা আসবো তখন আপনি অনেকগুলো শরিয়া আইন দেখাবেন, যে এই আইনগুলো দিয়ে এখনকার সময়ে আমরা আসলে কতখানি সেই মানে ইমপ্লিমেন্ট করতে পারবো, সেই জিনিসগুলো একটু আমরা দেখবো। কারণ আমাদের ওই যে বললাম যে মানুষ তো আসলে খুব সারফেস লেভেলে চিন্তা করে, যে কারণে গণতন্ত্রই আমাদের দেশে এখনো পর্যন্ত, বাট তারপর আমরা গণতন্ত্র আমাদের আরো যেসব স্বৈর শাসকদের এক্সপেরিয়েন্স আমাদের আছে সেখান থেকে অন্তত, বা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে যদি পাকিস্তানে যদি দেখি, সেখানে কিছুদিন পর পরই মিলিটারি গভর্নমেন্ট আসে, সেখানে তারা মিলিটারি ইন্টারফেয়ারেন্স যে জিনিসগুলো হয়, তো সেইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তারপরেও গণতন্ত্র আমাদের জন্য বেটার অল্টারনেটিভ। এটুকু তো অবশ্যই যে আমাদের যে স্বৈর শাসকরা আছে তাদের তুলনায় গণতন্ত্র একটা বেটার অল্টারনেটিভ, অন্তত এটুকু প্রমাণিত। তো কিন্তু এখন এই শরিয়ার আইনের যে বাস্তবতা সেটা না জেনেই মানুষ সমর্থন দিচ্ছে, কারণ মানুষ সমর্থন দেয়, মানুষ সমর্থন দেওয়ার পরে আবার এসে সেই মানুষ, কারণ আমাদের দেশে একসময় ছিল বা বিভিন্ন দেশেই ছিল, আবার সেগুলোর বিরুদ্ধেই মানুষ পরে আন্দোলন করছে, সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করেই পরবর্তীতে মানুষ আবার গণতন্ত্র নিয়ে আসছে। সো মানুষ, কারণ যেমন কমিউনিজমের মধ্যেও একটা ধারণা ছিল না যে কেউ খাবে না, তা হবে না, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল যে সেখানে আরো খারাপ অবস্থা তৈরি হয়েছে, কারণ সেখানে তো আসলে গণতন্ত্র নাই, সেখানে হচ্ছে যে সবকিছুর মালিক হবে রাষ্ট্র। রাষ্ট্র মানে ওই যে কতগুলো মানুষের কাছে চলে গেল সমস্ত সম্পদ আলটিমেটলি, মানে যাদের হাতে রাষ্ট্র। তো এই জন্যই মানুষ হয়তো কিছু সুন্দর সুন্দর কথা শুনে একসময় মনে করছিল যে হ্যাঁ এটা তো খুবই দারুণ কথা, সমাজে কোনো বৈষম্য থাকবে না, কারো ব্যক্তিগত কোনো সম্পদ থাকবে না, সব সম্পদের মালিক হবে রাষ্ট্র। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটা আলটিমেটলি পুরো রাষ্ট্রটাই কতগুলো মানুষের হাতে চলে গেল, এবং সেই সীমাহীন দুর্নীতি, এবং তারা জনমতকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করলো। যেমন আমরা নর্থ কোরিয়াতে দেখতেছি এখন, সেখানে জনমত বলতে তো কোনো কিছু নাই, সেখানে মানুষ তো একদম নিচের দিকে তাকায় চলতে হবে, সেখানে কোনো জনমত বলে আপনি সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই সেটা নাই হয়ে যাবে। চায়নাতেও তাই, খুবই অথরিটেরিয়ান গভর্নমেন্ট সেখানে। এবং এসব দেশে যেটা হয় সেটা হচ্ছে যে সরকার এবং সরকারি কর্মকর্তাদের যে সীমাহীন দুর্নীতি, যেটা আমাদের দেশে আমরা রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠানগুলো দেখি, কারণ সেই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের জন্য বোঝা, সে প্রতিষ্ঠানগুলো কখনোই প্রফিটে যেতে পারে না, এর কারণ হচ্ছে সরকার এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি। তো সেই কারণেই আস্তে আস্তে কমিউনিজম ফেল করছে পৃথিবীতে, এমনকি চায়নার মতো দেশও পরে তারা ক্যাপিটালিজমকে অ্যাডাপ্ট করছে। এখন অনেকগুলো ব্যক্তি মালিকানাধীন কোম্পানি আছে এবং সেগুলো মূলত চায়নার অর্থনীতি বিল্ড করছে, আলিবাবা বা আরো যেসব কোম্পানিগুলো আছে এগুলো রাষ্ট্রীয় মালিকানা। মুসলিম বিশ্বে কতগুলো ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টেশন হচ্ছে, আমাদের নেতারা করছেন। যে দেখুন, সেকুলার পাকিস্তান 1947 থেকে 1979 এসে সারিয়া হলো, ওদিকে কনস্টিটিউশনালি ইসলামিক স্টেট ছিল সুদান, 30 বছর পরে এসে ওরা কনস্টিটিউশন থেকে, সংবিধান থেকে ইসলামিক স্টেট বাদ দিয়ে বললো যে এখন থেকে আমরা সেকুলার। তো ভিন্ন দিকে চলছে আমাদের নেতৃত্ব। বাংলাদেশের সংবিধানে ইসলামী রাষ্ট্র যোগ করা হলো, ওদিকে তিউনিসিয়া, আমরা তো 90% মুসলিম, তিউনিসিয়া বোধহয় 98% মুসলিম। তিউনিসিয়ার প্রেসিডেন্ট 2 বছর আগে ঘোষণা করেছিলেন যে উনাদের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিবেন। আলটিমেটলি হয়েছে কিনা আমি মনে করতে পারছি না, কিন্তু ঘোষণা উনি ডেফিনেটলি দিয়েছিলেন, আমি পড়েছি। তো এই যে আমাদের বিশ্ব নেতারা
ইসলামী রাষ্ট্র এবং গণতন্ত্র নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি মাত্র। আর আপনার ওই কথাগুলো খুবই ভালো, যে মানে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে গেলে সেটার জন্য গণতন্ত্রের সম্ভব। আপনি তো ডক্টর হাসান আসকারীর দিলেন, আরেকটা রিপোর্ট পিউ, সেটাতেও একই কথা বলা আছে যে গণতান্ত্রিক কাঠামোতেই পিউ না সেটা আমার মনে নেই এখন, কিন্তু দুটো জরিপ হয়েছিল, দুটোতেই এসেছিল যে ইসলামী মূল্যবোধ। আপনারটাতে নিউজিল্যান্ড নাম্বার 1, ওই জরিপে এসেছিল আয়ারল্যান্ড নাম্বার 1, কিন্তু ফলাফল মোটামুটি একই। ওভার টু ইউ। জি, আচ্ছা, তা আমরা নেক্সট এপিসোডে শরিয়া আইনের কিছু উদাহরণ দেখব, যে কারণ শরিয়া আইনের একটা বিষয় যেটা বিশেষ করে আমাদের দেশে আমরা যে কারণে এই বিষয়ে কনসার্ন দিচ্ছি বা এই বিষয়ে আমরা একটা মতামত দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করতেছি, বিভিন্ন পার্সপেক্টিভ দাঁড় করানোর চেষ্টা করতেছি, সেটা আমাদের দেশে এই শরিয়া যারা ইমপ্লিমেন্ট করবে, প্রবলেমটা হচ্ছে সেটা যে ওই যে বললাম যে গণতন্ত্র কত ভালো শাসন প্রয়োগ করা হবে এবং পলিটিক্যাল যে ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশনস গুলো, সেই ইনস্টিটিউশন গুলোর উপরে নির্ভর করে। তো এখন আমাদের শরিয়া আইন যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন শরিয়া ইনস্টিটিউশনস গুলো, মানে যারা শরিয়া ইমপ্লিমেন্ট করবে, প্রথম কথা হচ্ছে তাদের মধ্যেই তো প্রচুর একটা ভিন্ন মত আছে, তাদের মধ্যেই তো একটা সংঘাত, মানে দেখা যাবে যে একটা বিরাট সংঘাতময় অবস্থা তৈরি হবে, জামাতের সাথে হেফাজত, তারপরে হচ্ছে আরো আমরা জানি, আমরা মোটামুটি এই সিরিজের যারা এই আলোচনাটা শুনতেছেন তারা জানে যে মানে শরিয়াও চিরন্তন কিছু না, শরিয়া বিষয়ে অনেক রকমের ভিন্ন মত আছে, নাফিদের সাথে, আহলে হাদিসদের সাথে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের এই যে ধর্মীয় তরিকা, মাযহাব, সো সেই জায়গার মধ্যেও একটা বিরাট রকমের ইয়ে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মানে দীর্ঘ সময় ধরে আমাদের মানে যারা শরিয়া নিয়ে পড়াশোনা করেন তাদের সাথে আসলে রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক নেই। সো সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যারা শরিয়াটা জানেন তাদের আসলে রাষ্ট্র সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের আসলে এখনকার যে অর্থ ব্যবস্থা, সে অর্থ ব্যবস্থার সম্পর্কে ওইরকম কোনো ধারণা নাই। খুবই হাতে গোনা 2-1 আছেন হয়তো দেশের বাইরে গিয়ে পড়ে এসেছেন, এবং তারাও যেটা হয় ওই যে একটা বড় গ্রুপের সাথে থাকতে থাকতে তারা সেখান থেকে পড়ে এসেও আলটিমেটলি কোনো লাভ হয় না। তারা শুধু তাদের ওই পুরনো ধ্যান ধারণা গুলোকে টেস্টিফাই করে, সেগুলোকে সার্টিফাই করে। মানে আমি নিজে যে জিনিসটা দেখেছি, যে ধরেন আমার অনেক বন্ধু বান্ধবী আছে, তারা ওই মানে মাদ্রাসা থেকে পড়ে এসে এখন দেখলো যে তারা, যখনই আমরা এই কথাগুলো তুলি আর কি, যে ভাই মাদ্রাসায় তো আর ইকোনমিক্স পড়ায় না, তো তখন সে ঠিক আছে, সে গিয়ে হয়তো ব্যাংকিং এর উপরে একটা মাস্টার্স করে আসলো লন্ডন থেকে, বা ধরেন আমেরিকার কোন একটা ভালো ইনস্টিটিউশন থেকে ব্যাংকিং এর উপরে পড়ে গেল। কিন্তু এখান থেকে উনি ব্যাংকিং ট্যাঙ্কিং পড়ে গিয়ে এখানে যা উনি পড়লো, এখানে উনি যা শিখলো, সেইটা কিন্তু উনি দেশে গিয়ে বলতেছে না। উনি ওই এই মানে যেটা আমাদের অন্যান্য আলেম ওলামারা বলতেছে সেই কথাগুলোই বলতেছে। কিন্তু সুবিধাটা হচ্ছে ওনার যেহেতু একটা আমেরিকান ডিগ্রি আছে, যেহেতু ওনার ব্যাংকিং এর উপরে ডিগ্রি আছে বা ইকোনমিক্স এর উপরে ডিগ্রি আছে, তাই উনি একটা ধমক দিতে পারে আর কি, যে আমি মিয়া ইউরোপ থেকে পড়ে আসছি। সো বা ওনার যারা সাগরেদ আছে তারা বলে যে উনি কি কম জানে নাকি, উনি কত বড় অর্থনীতিবিদ, উনি অক্সফোর্ডে পড়ে আসছে, এমআইটি তে পড়ে আসছে, বাট উনি কথা যা বলতেছে সেটা ওই একেবারে মানে যেটা সমাজে চলতেছে ওই কথাগুলোই বলতেছে। মানে শুধু ওনার ডিগ্রি দিয়ে ওই বাকওয়াস কথাটাকে উনি জাস্ট সার্টিফাই করতেছে, ওইটাকে উনি সত্যায়িত করতেছে আর কি। সো ওই যে বললাম না, আমাদের বড় বড় আলেমরা কি করে, মদিনা আল আজহার ইউনিভার্সিটিতে গিয়ে শেষ পর্যন্ত তারাবি নামাজ 8 রাকাত এটারে জায়েজ করে। তো তখন আমরা চিন্তা করি এত বড় মাদানী হুজুর বলছে, কিন্তু ওই যে আবার যিনি 20 রাকাতের পক্ষে, উনিও আবার মদিনা আল আজহার ঘুরে এসে 20 রাকাতের ফতোয়া দেয়। মানে আলটিমেটলি ওই ওনার পড়াশোনাটা মুখ্য বিষয় না, পড়াশোনাটা হলো একটা সার্টিফিকেট, ওনার একটা সিল, উনি স্কলার হলো, এবার উনি একটা ফতোয়া দিয়ে দিচ্ছে যেটা ওনার মাযহাবের সাথে যায় আর কি। সো এইটা হচ্ছে গিয়ে সমস্যা, কারণ হচ্ছে যে উনি স্বাধীনভাবে ওনার কথাটা বলতে পারে না। মানে এখানে যারা অর্থনীতিতে পড়াশোনা করতেছে, পড়ে বাংলাদেশে গিয়ে তারা বলতে পারতেছে না, কারণ সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এই তার বক্তব্যটা নিবে না, বলবে তুমি যখনই তাদের বিপক্ষে ফতোয়া দিবে তখন বলবে যে তুমি আমেরিকা গিয়ে গোমরা হয়ে গেছো। হ্যাঁ, এই জন্য সে ওই সংখ্যাগরিষ্ঠের মতটাই দেয়, এখানকার পড়াশোনা আর তার কাজে লাগে না। তো এটা হচ্ছে গিয়ে একটা